স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। ২১ শতকের এই প্রান্তে এসে নারীরা আজ সর্বত্র বিচরণ করছেন। বেগম রোকেয়ার সংগ্রামী চেষ্টা, ত্যাগের ফলাফল আজ দৃশ্যমান। বর্তমানে শিক্ষা, কর্মজীবন, সংসার সবকিছুর নেতৃত্বে রয়েছে নারীর অবদান। তবে এই এগিয়ে যাওয়ার মাঝেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। এসবের পরও সমাজের কিছু মানুষের কটু দৃষ্টি বা কটু কথায় নারী প্রায়শই সমস্যায় পড়ছেন। এই অনুষ্ঠানে আমরা নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো সৃষ্টিশীল কাজে নারী এই বিষয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য স্টুডিওতে আছেন কস্টিউম ও ফ্যাশন ডিজাইনার বিজয়া রত্নাবলী বড়ুয়া এবং চলচ্চিত্র নির্মাতা সৈয়দা নীলিমা দোলা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি শুরুতেই আসতে চাইব কস্টিউম ডিজাইনার বিজয়া, আপনার কাছে। আপনি কিভাবে এই লাইনে আসলেন? কেন মনে হলো যে এই কস্টিউম ডিজাইনিংটাকে আপনি প্রফেশনে নেবেন? সত্যি বলতে এক একজন হয়তো বা এক একভাবে আসলে তার প্যাশনটাকে খুঁজে পায় যে সে আসলে কোন কাজটা করতে চায়। কিন্তু আমি আসলে খুব ছোটবেলা থেকে আমার ফ্যাশনের প্রতি বা পোশাকের যে ডিজাইন সেটার প্রতি খুবই ইন্টারেস্ট ছিল। মানুষ কি পরে, সিনেমাতে আমি বসে বসে গুনতাম যে যখন আমি ছোটবেলায় 9-10 বছর বয়স থেকে সিনেমা দেখতাম তখন আমি বসে বসে গুনতাম যে সিনেমাতে কোন কোন কস্টিউম পরলো। আমার মনে আছে আমি গিয়ে সঞ্জয় লীলা বানসালি সিনেমা দেখে প্রতিটা কস্টিউম নিজে নিজে আবার আঁকতাম। তো তখন পর্যন্ত আসলে আমি জানতাম না যে কস্টিউম ডিজাইনার বলে একটা প্রফেশন আছে। তো আমি জানতাম ফ্যাশন ডিজাইনার বলে একটা প্রফেশন আছে। তো আসলে আমি খুব ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনিংয়ে খুবই আগ্রহী। তো আর সবার মতোই আসলে আমার পরিবার থেকে, আমি জানি সবার মতো কিনা, বাট আমার পরিবার যেরকম, আমার পরিবারের সবাই আসলে চাইছিল যে আমি গিয়ে হয়তোবা এই ধরনের একটা প্রফেশনে না। তো ফ্যাশন ডিজাইনিং ইজ ওকে, বাট কস্টিউম ডিজাইনিংটা আসলে সবাইকে বোঝানো বা এইটার যেরকম কর্মপরিধি, এই দুই প্রফেশনের মধ্যে আসলে পার্থক্য কোথায়? আচ্ছা, ইটস এ গুড কোয়েশ্চেন। ফ্যাশন ডিজাইনার ওভারঅল একজনের পোশাক নির্মাণ করে বা পোশাক ডিজাইন করে, আর কস্টিউম ডিজাইনার একটা চরিত্রকে ডিজাইন করে। একটা সিনেমায় বা একটা গল্পের যে চরিত্র, সেই চরিত্রটা কেমন হবে, তার পোশাক, তার লুক থেকে শুরু করে তার অঙ্গভঙ্গি, তার কি ব্যাগটা ক্যারি করছে, মানে একটা ক্যারেক্টারকে তৈরি করা। সো ওটা কস্টিউম ডিজাইনারের মূল কাজ। এবং যখন আসলে আপনি এই প্রফেশনে আসলেন, ছোটবেলা থেকে আসলে আমরা দেখি যে বাবা মা বলে যে হয় ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও, এরকম অপশন দিয়ে দেয়। আপনি কি ছোটবেলা থেকেই ভেবেছিলেন যে আমি এই প্রফেশনেই আসব, নাকি বাবা মায়ের যেই ইচ্ছেটা থাকে সেই বাবা মায়ের সেই ইচ্ছেটাকে আপনি বুঝাতে পেরেছিলেন যে না, আমি এই প্রফেশনে আসতে চাই? কি বলেছিল বাবা মা তখন? আমার বাবা মা আমাকে ফ্যাশন ডিজাইনিংয়ে যেতে হয়তো বা কোনো বাধা দেয়নি, কিন্তু কস্টিউম ডিজাইনিংয়ের ক্ষেত্রে তাদের কনসার্ন ছিল যে আসলে আমাদের যেরকম প্রফেশন, আমি একজন ফ্রিল্যান্স কস্টিউম ডিজাইনার। সো আমি এক এক সময় এক একটা প্রজেক্টে যাই, শুটিংয়ে থাকি। এক একটা সিনেমা শ্যুট হয়তো 1-1.5 মাস করে হয়, ঢাকার বাইরে থাকে। একটা অনিশ্চয়তা আছে আমাদের কাজে। তো এই জিনিসগুলো, বা অনেক রাত হয় বাসায় ফিরতে। ছোটবেলায় বলতে যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন যখন কাজ করতাম, তখন আমার মা খুব কনসার্ন থাকতো যে এত রাতে কিভাবে আসো। তো এই জিনিসগুলোর জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। বাট ধীরে ধীরে আসলে আমার কাজ এবং আমার কাজের পরিবেশ, এই জিনিসগুলোতে তাদেরকে আসলে বুঝাতে হয়েছে আমার। বোঝানোর পরে আসলে এখন তারা আমাকে অনেক সাপোর্ট দেয়, বাট শুরুতে একটু কঠিন ছিল। এবং আমি এই জায়গায় আসলে আসতে চাই সৈয়দা নীলিমা দোলা, আপনার কাছে। বিজয়া যেমনটা আসলে বলছিলেন যে এই কাজগুলোতে 7 দিন 10 দিন এমনকি মাসের পর মাস আসলে বাসার বাইরে থাকতে হয়। আপনি একজন ফিল্ম মেকার, সেই জায়গা থেকে আপনারও আসলে একটা লম্বা সময় হয়তো কাজের প্রয়োজনে বাসার বাইরে থাকতে হচ্ছে, ঢাকা কিংবা ঢাকার বাইরে কিংবা বাংলাদেশের বাইরে। সেই জায়গায় গিয়ে আসলে পরিবারের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? আসলে আমি যেখান থেকে আসছি, আমি খুবই মফস্বল শহরে বড় হওয়া একটা মানুষ। আমার মা স্কুল টিচার ছিলেন, বাবা সরকারি চাকরি করতেন। অবশ্যই ওদের জন্য ভীষণ অনিশ্চয়তার।
আমাদের দেশে তো আসলে সিনেমা কেউ করতে চাইলে বলা হয় যে সিনেমাতে নামছে, তো অন্য সব প্রফেশনে আপনি উঠবেন, সিনেমাতে নামবেন। তো সেই সিনেমায় নামা যদি একটা মেয়ের ক্ষেত্রে হয় তাহলে সেটা আরো কঠিন। হ্যাঁ, আম গ্লাড যে আমি নায়িকা না, আমি প্রিটি শিওর নায়িকাদেরকে আরো বেশি ফেস করতে হয় যে হ্যাঁ তুমি এখন চেহারা বিক্রি করবা, তুমি মডেলিং করবা, এটা তো খুবই টাফ। হ্যাঁ আচ্ছা, ক্যামেরার পেছনে কাজ করব, আব্বু আম্মু কিছুতেই রাজি না, মানে সেই রাজিটা যে কত দিন ধরে আমাকে করাতে হচ্ছে আমার এখনো মাঝে মাঝে মনে হয় যে কোয়াইট মানে টাফ। কারণ এখনও ওনারা মাঝে মাঝে বলেন আমাকে, কিন্তু মানে আর্থিক বা ধরেন সামাজিক কোনো সাপোর্ট আসলে ওনাদের দিতে হয় না। এরপরেও বলে যে কি যে করতেছো, ঠিকভাবে করতে পারতেছো। কারণ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আসলে মেয়েদের কাজের ক্ষেত্রে ওই ধরনের একটা অনিশ্চয়তা তৈরি করে রেখেছে। আমি আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি বললে ভুল হবে, সব ইন্ডাস্ট্রিতেই নারীদের কাজ করতে অনেক রকমের চ্যালেঞ্জ নিতে হয়। আর যদি আলাদা করে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে হচ্ছে যারা ক্যামেরার সামনে কাজ করছেন তারা তো আসলে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন যে তিনি আসলে কি কাজ করছেন, কিন্তু যিনি ক্যামেরার পেছনে কাজ করেন তার জন্য কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনি লেখেন। বাংলাদেশে এটা আসলে কোনো প্রফেশন হতে পারে না যদি আপনি ম্যাস পিপল অফ বাংলাদেশের কথা চিন্তা করেন। তো আপনি সিনেমা বানান, এটা আসলে মানুষজন, তবে হ্যাঁ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমার হয়েছে এই বছরই। আমি আমার এলাকাতে মানে ফরিদপুরে আমি একটা শুটিং করতে গিয়েছি, এই এক্সপিরিয়েন্সটা আসলে না বলার মতো না। মানে ওখানে না, আমি মেয়ে ডিরেক্টর এবং চরে আমি শুটিং করছিলাম, সারা চরের মানুষজন এসে হাজির হয়েছে, ফরিদপুরের অনেক লোকজন, নৌকার মাঝিরা, এবং আমি নানান রকমের শট নিচ্ছি, দৌড়াদৌড়ি করছি, এবং এভরিবডি ওয়াজ লাইক, আমার এটা মনে আছে একটা খালা, সে হচ্ছে সামনে দাঁড়াচ্ছিল, পেছন থেকে তাকে জিজ্ঞেস করছে যে কি কি হয়, সে বলছে আমাগো দেশের মেয়ে, সে হচ্ছে শুটিং করতেছে। তো মজা পাইছে। ফলে ওখানে আমি অনেক অ্যাপ্রিসিয়েটেড হয়েছি। মানুষকে আসলে যত আপনি এডুকেটেড করবেন তত শিল্প সংস্কৃতি, মানে সিনেমা তো পার্ট অফ এখন আসলে যে এলাকার মানুষজনের কাছ থেকে একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন। যখন আপনি প্রথম এই লাইনে আসলেন তখন কি পরিবার থেকে যেরকম আসলে একটা সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই, আশেপাশে সমাজের কাছ থেকেও তো আসলে একই রকম? আমার মাকে তো সবসময় বলা হতো না, মানে আমি তো সে কারণেই আসলে আমি ফিল্ম মেকিং ক্যারিয়ার পার্সু করার চেষ্টা করেছি 2015-16 সাল থেকে। এরপরে আমার ফ্যামিলির প্রেশারে কিন্তু আমি বেশ কিছুদিন চাকরি করেছি। আম্মু হচ্ছে সবসময় আমাকে বলেছে যে কিছু একটা করো, একটা চাকরিতে ঢোকো না, তুমি এত ফ্রিল্যান্স কাজ করে কি হবে। চাকরিতে আমি ঢুকেছি, তারপর আমি বুঝেছি যে দ্যাটস নট মাই প্যাশন, আমি আসলে এই কাজটা করতে চাই না। এবং ওখান থেকে আবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আমাকে কিন্তু এই চড়াই উতরে অনেক দিন ধরে পার হতে হয়েছে। এবং ধরেন পার্টনারশিপের কথাও যদি বলি, সেখানেও আসলে এই সাপোর্টিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে বাংলাদেশে আমার মনে হয় আরো অনেকটুকু সময় লাগবে, প্রচুর স্ট্রাগল করতে হয় এখন। এই জায়গায় আমি একটু বিজয় আপনার কাছে আসতে চাইবো। এই ফ্যাশন ডিজাইনিং বলি যদি, আর কস্টিউম ডিজাইনিং এর কথাই যদি বলি, একটা বিশাল আসলে মার্কেট রিসার্চ করে তারপরে আসলে কাজে নামতে হয়। তো আপনি যখন আসলে মার্কেট রিসার্চের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কখনো ঢাকার মার্কেটগুলোতে যাচ্ছেন, কখনো ঢাকার বাইরের কিংবা বাংলাদেশের বাইরের বিভিন্ন জায়গায় আসলে আপনাকে রিসার্চ করতে হচ্ছে, এই সমস্ত জায়গাগুলো থেকে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন বা নারী হিসেবে কাজ করতে গিয়ে আলাদা করে? অনেক না, এক এক সময় এক এক রকম চ্যালেঞ্জ আসে। বাট যদি আমি বলি যে আসলে নারী হিসেবে কি, এবং বিশেষ করে যেহেতু আমি কস্টিউম ডিজাইনিং করি, আমাদের দেশে আসলে বেশ অনেক স্বনামধন্য আরও নারী কস্টিউম ডিজাইনার আছে। তো আমাদের কস্টিউম টিমটা আসলে এখানে অনেক মেয়েরা কাজ করে, আমি হই বা আমার অ্যাসিস্ট্যান্টরা হোক। বাট আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে বিশেষ করে শহরের দিকে যখন কোনো মার্কেটে যাই, তখন আসলে শহরের মার্কেটগুলোতে ওই রকম কোনো ফ্যাসিলিটি নাই যেখানে আসলে একটা মেয়ে প্রপারলি একটা ওয়াশরুম ইউজ করতে পারবে। আর গ্রামের দিকেও নাই, বাট শহরে তো শহরেও নাই, সেটাই কথা। এবং যেই পরিমাণ মানে আমাদেরকে আসলে ক্যাট কলিংয়ের শিকার হতে হয়, আমি একটা এক্সাম্পল বলতে পারি যে যখন আমরা হচ্ছে গিয়ে গুলিস্তান বা পুরান ঢাকার দিকে মার্কেটে যাই, তখন আমি আসলে আই হ্যাভ টু সে টু মাই অ্যাসিস্ট্যান্টস যে তুমি আসলে একটা ওড়না পরে যাও এক্সট্রা, মানে হয়তো একটা ওড়না আসেই আরও একটা এক্সট্রা নাও, মানে পুরোটা শরীর ঢেকে তারপর যেভাবে তো আর কাজ করা যায় না। কিন্তু পুরোটা শরীর ঢাকার পরও কিন্তু কথা শুনতে হয় এবং পুরুষদের কাছ থেকে ব্যাড টাচেরও শিকার হতে হয়। কিন্তু এগুলো সমস্ত কিছু মেনে নিয়ে টাইম লাইন মেনটেন করে সেই সময়ের মধ্যেই আমাদেরকে কাপড়গুলো খুঁজে মার্কেটটা রিসার্চ করে জিনিসগুলো আসলে তৈরি করা লাগে। তো আই থিঙ্ক এই চ্যালেঞ্জটা কোনো ছেলে, এই চ্যালেঞ্জগুলোর যখন সম্মুখীন হচ্ছেন, সেই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে পার হচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার।
বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। আমাদের সাথে আছেন কস্টিউম ও ফ্যাশন ডিজাইনার বিজয়া রত্নাবলী বড়ুয়া এবং ফিল্ম মেকার সৈয়দা নীলিমা দোলা। আমাদের আজকের আলোচনার বিষয় সৃষ্টিশীল কাজে নারী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে। বিজয়া, আমরা যেরকম আসলে বলছিলাম বিরতির আগে যে এই প্রফেশনে আসতে গেলে আসলে যখন আমরা মার্কেট রিসার্চের জন্য যাচ্ছি বিভিন্ন রকম ক্যাটকলিংয়ের কথাই যদি বলি, আর হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে অনেক জায়গায় গিয়ে আসলে বাথরুম, একটা পরিষ্কার বাথরুম পাওয়া যায় না, এরকম অনেক ধরনের সমস্যার আসলে সম্মুখীন হতে হয়। এছাড়াও যখন আমরা হচ্ছে যে এই সেক্টরে এসে কাজ করছি, সহকর্মীদের তরফ থেকে কি কোনো বিরূপ আচরণের সম্মুখীন হতে হয় কিনা? আমার মনে হয় যে আমি খুবই লাকি যে আমি যেসব জায়গায় কাজ করছি সেই সব ইউনিট বা সেই সব টিমের মধ্যে আমি আমার সহকর্মীদের কাছ থেকে অসাধারণ সাপোর্ট পেয়েছি, সেটা নারী হোক পুরুষ হোক, এবং বিশেষ করে নারীদের কাছ থেকে আরও বেশি সাপোর্ট পাই আমার কাজের ক্ষেত্রে। তবে আমার মনে হয় আমাদের সেক্টরে এরকম আরও অনেক জায়গা আছে যেখানে হয়তো বা মেয়েদের জন্য আরও একটু নিরাপত্তার প্রয়োজন আছে। আর অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে বেসিক নিডের জায়গাগুলো, যেগুলো যেমন একটা প্রপার ওয়াশরুম, থাকার সুবিধা জায়গা, রাত হয়ে গেলে বাসার সামনেই ড্রপ করে দেওয়া, তো এই জিনিসগুলো যদি আসলে যেভাবে করে সিনিয়র আর্টিস্টদের বা সিনিয়র সেলিব্রিটিদেরকে যেভাবে করে ট্রিট করা হয়, সেভাবে যদি ক্যামেরার পেছনের যে মেয়েরা কাজ করে তাদেরকেও যদি অতটুকু বেসিক নিডটা এনশিওর করা হয়, তাহলে আমাদের সেক্টরের কাজ আরও মেয়েরা আরও এগিয়ে আসবে এবং মেয়েদের জন্য আরও ফ্রেন্ডলি হবে। এই জায়গায় আমার ক্যামেরার পিছনের মানুষজনের কথা মনে পড়ে গেল যে যখন আমরা দেখি যে একজন ক্যামেরার সামনে কাজ করছেন, তাকে দেখে কিন্তু আসলে বাইরের যারা ক্যামেরার থেকে দূরে, তারা আসলে ওই ক্যামেরার সামনে আসার জন্যই আসলে বেশি উদ্বুদ্ধ হয়, কিন্তু যারা ক্যামেরার পেছনে কাজ করে তাদেরকে দেখে তো তাদেরকে আসলে আমরা দেখতে পাই না। তারপরও কেন মানুষ এই প্রফেশনে আসতে চাইবে? আমার মনে হয় যে এই প্রশ্নটা, এটা আমরা একটু কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশে আসলে ফিল্ম মেকিং প্রফেশনে নারীদের আসার বিষয়টা আসলে খুবই কম, মানে মেয়েরা আসতে চায় না। মানে এই সময়ে বেশ কিছু নারী নির্মাতা খুব দারুণ কাজ করছেন, কিন্তু সেইটার পরিমাণটা আসলে খুবই কম। এবং যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলি, যে ফিল্ম মেকিং প্রাতিষ্ঠানিকভাবে পড়ানো হলে হয়তো মেয়েরা বেশি আসতেন কিনা, সেটা কিন্তু কাজ করছে না। আমরা কিন্তু বেশ কিছু বছর ধরে আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিল্ম মেকিং ডিপার্টমেন্টকে দেখছি, এবং যারা ক্যামেরার সামনে কাজ করছে তারা সকলেই কিন্তু থিয়েটার বিভাগ থেকে আসছেন না, যে অভিনয় শিখে আসছেন সেটা নয়। তো ফিল্ম মেকিং ডিপার্টমেন্ট আছে, পাঠশালা আছে, এরকম অসংখ্য ইনস্টিটিউশনস আছে যারা হচ্ছে সিনেমা নিয়ে পড়াচ্ছে, কিন্তু এরপরেও নারীদের অংশগ্রহণ ফিল্ম মেকিংয়ে অনেক কম। মেয়েরা যতখানি ছবি তোলেন, মানে ফটোগ্রাফার হতে চান, ততখানি ফিল্ম মেকার হতে চান না। কারণ এটা এক ধরনের, এটা কিন্তু শুধু সামাজিক ব্যাপার না, এটা এক ধরনের শারীরিক ঝক্কি আছে। শারীরিক ঝক্কি মানে হচ্ছে আপনি এখান থেকে লেটসে ঠাকুরগাঁ যাবেন, আপনি 3 দিন থাকবেন, ওখানে প্রপার ওয়াশরুম পাবেন না, আপনি হচ্ছে প্রচণ্ড গরম লাগবে, আপনার মডেলকে যে রুমটা দেওয়া হবে আপনাকে সেটা দেওয়া হচ্ছে না। এই ধরনের ডিরেক্টর হলে ভিন্ন, কিন্তু আই এম প্রিটি শিওর যে নির্মাতা এবং মডেল যে ধরনের অ্যাকোমোডেশনে থাকেন, একজন কস্টিউম ডিজাইনার, একজন নারী যিনি, আমাদের লাইটে কোনো মেয়ে কাজ করে না, করাই উচিত না, মানে আলোকসজ্জায় কেন মেয়েরা কাজ করবে না, করা তো উচিত। এবং বাংলাদেশে একজনও প্রপার লাইট ওমেন আমরা কখনো দেখি না, তো তাদেরকে আসলে প্রপারলি অ্যাকোমোডেট করা হয় না, এবং এই শারীরিক ঝক্কিটা পেরিয়ে আসলে মেয়েদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়ে। সেখানে পরিবার আছে, বাবা মা আছে, কারো হাজব্যান্ড আছে, কারো অন্য কিছু আছে, তো সবাই আসলে এক ধরনের টেনশনে থাকে। মেয়েটার নিরাপত্তা নিশ্চিত করা যায় না, মানে যেই প্রপার স্যানিটেশন সেটা নিশ্চিত করা যাচ্ছে না। আপনি একটা নর্মাল, মানে আপনি যে অফিস করেন, আপনি একটা অফিসের ডেস্কে থাকেন, মানে সেখানে এসি আছে, আপনি প্রপার একটা ওয়াশরুম পান, আপনাকে যখন শুটিংয়ে নিয়ে যাচ্ছি আমি, তখন তো সেটা নিশ্চিত করা ওই ইউনিটের এবং ওই প্রডিউসারের আসলে রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। কিন্তু আমরা এমন একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেছি যে মেয়েরা আসলে ভয়ই পায় এই প্রফেশনে এসে এটাকে লং রানে নিয়ে যাওয়ার জন্য। পুরুষরাই নানান রকমের স্ট্রাগল করছে, সেটা অর্থনৈতিক স্ট্রাগল তো আছেই, এরপরেও যে একটা মেয়ে কাজ করবে সেই পরিবেশ আসলে আমরা তৈরি করে দিতে পারছি না। ফলে আপনি যতই পড়ান না কেন, নারীরা যে এসে সিনেমা বানানো শুরু করবে সেটা আসলে হবে না, কারণ এটা আসলে লুক্রেটিভ প্রফেশন যে না, এটা মানুষ বুঝে যায়। একটা মানুষ যখন কাজ করতে আসে, তার 7-8 দিন, 10 দিন, 15 দিন সে 2টা শুটিং করলে বোঝে যেটা ভীষণ পরিশ্রমের কাজ, এবং যেটার পারিশ্রমিক, যেটার
স্যানিটেশন ব্যবস্থা এগুলো সবকিছু খুবই দুর্বল, ফলে মানুষ আসলে পরে শেষ পর্যন্ত পিছাই যায়। এই যে আপনারা যারা যদি আসলে তুলনা করতে যাই যে আমাদের দেশে পুরুষ ডিরেক্টরের চেয়ে যদি নারী ডিরেক্টরের কথা বলি, সেক্ষেত্রে আপনারা যারা নারী ডিরেক্টর আছেন তারা কি আলাদা করে এই যে এই প্রবলেমগুলো নিয়ে কোনো কাজ করছেন? এখন মানে রিসেন্ট সময় আসলে ফিমেল ফিল্ম মেকারসরা অনেক একসাথে হচ্ছেন, বসছেন, বারবার কথা বলছেন, এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সব ইন্ডাস্ট্রির মতো সিনেমা ইন্ডাস্ট্রিকেও আমরা এক ধরনের রিফরমেশনের মধ্যে দিয়ে যেতে দেখছি। নানান ধরনের আলাপ আলোচনার মধ্যে নারীর বিষয় বারবার উঠে আসছে, কিন্তু ব্যাপারটা এত অদ্ভুত ঈশিতা, পুরুষের জন্য এখন এটা অনেক কঠিন। ফলে নারীর যে অংশগ্রহণ সেটা নিয়ে কতটুকু আমরা লড়াই করে পারবো, তবে এখন বিভিন্ন জায়গায় মেয়েরা বসছেন, কথা বলছেন। আমি আশা করি যে এই পরিস্থিতি আস্তে আস্তে আরেকটু উন্নতি হয়তো হবেই। অসংখ্য ধন্যবাদ দোলা আপনাকে। আমি বিজয় একটু আপনার কাছে আসতে চাইবো, যখন আপনি কোনো চরিত্রের জন্য একটা পোশাক নির্ধারণ করছেন, সেই পোশাকটা আসলে তার চরিত্রের জন্য আপনি নির্ধারণ করছেন, সেটা কখনো হয়ে যায় যে একদম ছোট পোশাক, কখনো সেটা হতে পারে বোরকা। তো এই যে যখন আসলে কোনো ছোট পোশাক পরাচ্ছেন, সেটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা আসলে অনেকভাবেই অনেক রকম বুলিংয়ের শিকার হয়। সেক্ষেত্রে সেই জায়গাটা আসলে আপনি কিভাবে মেকআপ করেন? আমার মনে হয় যে এটা একটা মানে আমাদের দেশে হোক বা আমাদের এই হোল সাবকন্টিনেন্টে হোক, আমাদের এখানে একটা অভিনেত্রী বা একটা মডেল বা যে কেউ, ইভেন আমিও যদি আজকে একটা সাধারণ সিম্পল আমি একটা মেয়ে হিসেবে আমি হয়তো বা একটা হাতা কাটা ব্লাউজ পরলাম, এরপরে যে কমেন্ট সেকশনে যে অবস্থাটা হয়, এবং এটা শুধু এমন না যে আর কি আননোন মানুষজন এসে কমেন্ট করছে, এটা কিন্তু আমাদের নিজেদের পরিচিত আমাদের গণ্ডির মধ্যেই অনেক মানুষ আছে যারা হচ্ছে গিয়ে বিভিন্নভাবে এত বাজেভাবে হচ্ছে গিয়ে বলা যায় স্লাট শেমিংই করছে অনলাইনে। সো এটা তো আমরা সারাদিন দেখতে থাকি। তো বাট আমার মনে হয় যদি কিছু করার থাকে সেক্ষেত্রে সেটা আমি বলবো যে আমাদের আমি তো বিজ্ঞাপনে কাজ করি, তো আমাদের পার্শ্ববর্তী দেশগুলা পাকিস্তান হোক, ভারত হোক, আমাদের মতোই সিমিলার কালচার যেখানে, সেখানেও আমরা দেখি যে পোশাক পরিকল্পনার ক্ষেত্রে সেটা নারী হোক পুরুষ হোক অনেক স্বাধীনতা দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে স্বাধীনতাটা খুবই লিমিটেড। যে আমার চরিত্র যদি ডিমান্ড করে যে সে আসলে স্লিভলেস পরবে, আমি সেটা কেন পরাতে পারবো না? বা আমার চরিত্র যদি ডিমান্ড করে যে তার পাটা দেখা যাবে পোশাকে, তাহলে কেন আমি সেটা সেই পোশাকটা নির্ধারণ করার ক্ষেত্রে আসলে আপনার পারিপার্শ্বিক অনেকগুলো বিষয় মাথার মধ্যে থেকে যায় একটা, যে না এই জিনিসগুলো ভাবতে হবে, তাহলে আসলে ওনার জন্য যদি ওনার পোশাকের লেংথটা যদি একটু কম হয়, তাহলে কি আসলে দর্শক সেটা নিবে কিনা বা ক্লায়েন্ট সেটা অ্যাকসেপ্ট করবে কিনা? এই স্ট্রাগলের তো আসলে নিত্য নৈমিত্তিক দৈনন্দিন এই স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের ডিজাইনারদের বা আর্টিস্টদের যেতে হয়, ফিমেল আর্টিস্টদের। আমি এই মুহূর্তে একটু দোলা আপনার কাছে আসতে চাইবো, আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকে চলে এসেছি। এই যে যখন কোনো আসলে চরিত্র ফুটিয়ে তোলেন, আমরা আসলে যদি গতানুগতিক ধারা থেকে যদি একটু বের হয়ে আপনারা যখন বিভিন্ন রকম চরিত্র আছে না যেগুলোকে ফুটিয়ে তোলার জন্য আসলে তাকে যতটা খারাপভাবে উপস্থাপন করা যায় করেন, এবং সেই চরিত্রটাই দেখা যায় আসলে একটা হিট চরিত্র হিসেবে আসে, ভাবেন কিভাবে? আসলে ভাবি হচ্ছে এটা তো আসলে সমাজে হাজির, মানে আমরা তো যে সোসাইটিতে থাকি সেটা তো আমরা তো আসলে আর্মি সিস্টেমে চলি না, একটা সমাজ, সেখানে অসংখ্য রকমের মানুষ থাকে এবং শ্রেণী সংগ্রাম আছে বাংলাদেশে, তাই না? বাংলাদেশ পৃথিবীর সমস্ত জায়গাতে, কেউ গরিব, কেউ বড় লোক, কারো অনেক পয়সা, কেউ হচ্ছে যে মধ্যবিত্ত, এরকম অনেক রকমের মানুষ আছে, নানা পেশাজীবী মানুষ আছে। তো এটা তো আসলে আমি যেটা করি যে আমি অনেক ঘোরাঘুরি করি, আমি ফিল্মমেকার হিসেবে এটা আমি প্রথম থেকে বুঝে নিয়েছি যে আমি আসলে বাইরে থাকবো, আমি অনেক বাইরে থাকি, আমি মানুষের সাথে মিশি, রিক্সাওয়ালার সঙ্গে কথা বলি, ছোট বাচ্চাদের সাথে কথা বলি, চায়ের দোকানে বসে থাকি, অনেক কিছু ফেস করি, তারপরেও বসে থাকি, ঘোরাঘুরি করি। তো নানা পেশার নানা ধরনের মানুষ আসলে সমাজে হাজির, এত উদ্ভট সমস্ত চরিত্র, রাতের ঢাকায় বের হলে বোঝা যায় যে অদ্ভুত সমস্ত চরিত্র ঘুরে বেড়াচ্ছে। তো ওদেরকে দেখি, ওদেরকে বিচার করি, আর তারপর আমার বিবেচনা, আমার কল্পনা শক্তিতে তখন ওই চরিত্রটা আসলে একটা অন্য ডাইমেনশনে আমার ফিল্মে আসলে ঘুরে ঘুরে আপনি আসলে চরিত্রগুলোকে খুব ভালোভাবে আসলে অবজার্ভ করেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ঈশিতা। ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে এই ছিল আমাদের আজকের আয়োজন, সঙ্গেই থাকুন।